আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে আজকের ব্যবস্থাপনা ক্লাসে একটু আমাকে সবাই জানিয়ে দাও সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং আমাকে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছো, কে কোন কলেজের স্টুডেন্ট। আমি একটু দেখতে চাই কোন কোন কলেজের শিক্ষার্থীরা আমার সাথে যুক্ত রয়েছে এবং কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে। সবাই নিজের জেলার নামটা কমেন্ট করো এবং নিজের কলেজের নামটা কমেন্ট করো। আমি দেখতে চাই বাংলাদেশের কোন কোন কলেজ থেকে, কোন কোন জায়গা থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো করে থাকে। ওকে, আমি দেখতে পাচ্ছি সিরাত আল মুস্তাকিম আসফি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি তোমাদের দয় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো জানাও, তোমরা ভালো আছো কিনা, তোমাদের পড়ালেখা কেমন চলতেছে, তোমাদের একটা আপডেট দাও। তোমাদের সাথে সপ্তাহে মাত্র একদিন দেখা হয় আমার। ওকে, আমাকে সিরাত বলছে ফ্রম কুড়িগ্রাম। ওকে, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে গিয়েছে। একটু বাকিরা আমাকে কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে এবং কে কোন কলেজের। আমি একটু তোমাদের কলেজের নামগুলো দেখতে চাই, কারণ এক একজন এক একটা কলেজ থেকে পুরো বাংলাদেশের সংমিশ্রণে আমাদের সাথে একসাথে ক্লাস করে। একটু বন্ধুদের মেনশন করে দাও, আমি নিজেও একবার ক্লাসটা শেয়ার করে দিই, তোমরাও একবার ক্লাসটা শেয়ার করে দাও, নিজের টাইমলাইনে ক্লাসটা একবার শেয়ার করে দাও। কারণ আজকের ক্লাসটা করলে তুমি আমার এই অধ্যায়ের উপর আর কোনো সমস্যা থাকবে না, তুমি আমার সাথে সৃজনশীলগুলো সলভ করতে পারবা। এই অধ্যায়ের এই পরিকল্পনার প্রকারভেদটা আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এটা যদি তুমি আমার সাথে শেষ করতে পারো, তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা হবে না, সৃজনশীলের যে কোনো প্রশ্ন তুমি সমাধান করতে পারবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আফরিনা বিনতে সেলিম, ও বলছে চট্টগ্রামের। আচ্ছা, বাকিরা কোন কোন জায়গায় একটু আমাকে জানিয়ে দাও তো, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আরিফা বানুকে ফ্রম বগুড়া, গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া ফেরদৌস মিমকে দেখতে পাচ্ছি আমি। আমি সন্দীপ থেকে ক্লাসটি দেখছি। আচ্ছা, সন্দীপ থেকে দেখছে আমাদের যুক্ত হয়ে গিয়েছে সুমাইয়া ফেরদৌস মিম। একটু বন্ধুদের মেনশন করে দাও, কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যাতে তোমার আর কোনো কনফিউশন না থাকে, আমি চেষ্টা করবো আজকে তোমাকে ওইভাবে রেডি করে দেওয়ার জন্য। ওকে, ওয়ালাইকুম আসসালাম উম্মে সিমন, আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট। একটু বন্ধুদের মেনশন করে দিই, আমি নিজেও একবার ক্লাসটা শেয়ার করে দিই, তোমরা একবার নিচ থেকে ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করলে তোমার টাইমলাইনে থাকলে পরীক্ষার আগে দেখলেও তুমি অনেক বেশি উপকৃত হবা এবং তোমার বন্ধুরাও উপকৃত হবে। তাহলে আমরা এই অধ্যায়ের উপর কিন্তু এর আগে একটা লেকচার শেষ করেছি, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের উপর। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় লেকচার এই অধ্যায়ের উপর। ওকে, আমি দেখতে পাচ্ছি শাহিদুল ইসলামকে। ওয়ালাইকুম আসসালাম শাহিদুল ইসলাম। তাহলে আজকে আমরা কোথা থেকে শুরু করবো স্যার? আজকে আমরা পরিকল্পনার প্রকারভেদ থেকে শুরু করব। সবাই খাতা কলম বই নিয়ে বসে যাও, আমরা একসাথে আমাদের পড়াটা শুরু করব। পরিকল্পনার প্রকারভেদ, এই পরিকল্পনার প্রকারভেদ থেকে তোমাদের সৃজনশীলের যত প্রশ্ন আসবে সবগুলো এখান থেকে আসবে। অর্থাৎ সৃজনশীলের গ এবং ঘ নাম্বারে এই পরিকল্পনার প্রকারভেদে 4টা থেকে প্রশ্ন করে। উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা, উদ্দীপকের মিস্টার রফিকের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা, উদ্দীপকের মিস্টার এক্স এর পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা। গ নাম্বারে দেখবে এই প্রশ্নগুলোই আসে। তাহলে এই প্রশ্নগুলো আনসার করার জন্য আমাকে অবশ্যই এই পরিকল্পনার ছকটা একটু ভালো করে বুঝতে হবে। চট্টগ্রাম সাতখানিয়া থেকে শেয়ার ডান, থ্যাংক ইউ। এমডি লিমন সেন জানাচ্ছে ফ্রম ফরিদপুর। নূর নবী সরকার বলছে পাঁচপির ডিগ্রি কলেজ। আফরিনা বিনতে সেলিম বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ যারা শেয়ার করেছো। তাহলে আমরা শুরু, সবাই একটু জানাতো রেডি কিনা, আমরা শুরু করি তাহলে। সবাই লিখো রেডি স্যার। প্রথমে দেখো পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেটা দেখবো। পরিকল্পনাকে ভাগ করা হয়েছে আমাদের 4 ভাগে স্যার। কয় ভাগে? 4 ভাগে। সেগুলো কি? প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা, সময় ভিত্তিক পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা এবং আনুষ্ঠানিকতা ভিত্তিক পরিকল্পনা। প্রথমত আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেই 4 ভাগগুলো আমরা দেখলাম, প্রকৃতি ভিত্তিক, সময় ভিত্তিক, সাংগঠনিক, কাঠামো ভিত্তিক এবং আনুষ্ঠানিকতা ভিত্তিক পরিকল্পনা। তাহলে প্রকৃতি ভিত্তিক পরিকল্পনার ভিতরে কি রয়েছে দেখো, লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা, ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। এই 4টার মধ্যে স্থায়ী পরিকল্পনার পাশে আমি স্টার চিহ্ন দিলাম,
একাত্মক পরিকল্পনার পাশে স্টার চিহ্ন দিলাম, কারণ এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তারপর দেখো স্যার, সময়ভিত্তিক পরিকল্পনার মধ্যে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা। আগে একটু নামগুলো দেখে নিই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। কোনো সমস্যা থাকবে না, আমি কথা দিলাম এই ক্লাসটা করার পর। সাংগঠনিক কাঠামোভিত্তিক পরিকল্পনার মধ্যে রয়েছে রণনৈতিক পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা, বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা, এবং সর্বশেষে আনুষ্ঠানিকতা ভিত্তিকে রয়েছে আনুষ্ঠানিক পরিকল্পনা এবং অনানুষ্ঠানিক পরিকল্পনা। তাহলে আমরা পরিকল্পনার 4টা ভাগ দেখে নিলাম, এবং এর মধ্যে অনেক ধরনের পরিকল্পনা প্রকারভেদ আছে। তাহলে দেখো তো, এত প্রকারের পরিকল্পনা মনে রাখা কিন্তু একটু কঠিন কাজ। কোনটা কোন পরিকল্পনা হবে, উদ্দীপক একটু করে লাইন পরে কেমনে বুঝবো? এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তুমি বুঝবা কোনটা কিভাবে মনে রাখবা সহজে, টেকনিকের মাধ্যমে সবকিছু আমি বলবো। ওকে, আমি দেখতে পাচ্ছি এমডি বাসির সিলেট থেকে নাদিয়া কানম আফরিন যুক্ত হয়েছে রাউজান গভর্নমেন্ট কলেজ, ধন্যবাদ। তৌহিদুল ইসলাম মারুফ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদের মেনশন করে দাও যারা তোমাদের সাথে রয়েছে, একসাথে ক্লাসটা করো, একসাথে সবকিছু শেষ করো। তাহলে প্রথমে দেখো প্রকৃতিভিত্তিক পরিকল্পনা রয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের 1 নাম্বার শুরু হয়েছে প্রকৃতিভিত্তিক পরিকল্পনা। প্রকৃতিভিত্তিক পরিকল্পনার মধ্যে রয়েছে প্রথমে দেখো লক্ষ্য। এখন স্যার আমাদের এখান থেকে প্রশ্নটা কিভাবে করবে? এই হেডলাইন যেটা আছে প্রকৃতিভিত্তিক, তোমাকে উদ্দীপকে প্রশ্ন বলে দিবে উদ্দীপকের পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা, আমাকে এভাবে প্রশ্ন বলে দিবে উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা প্রকৃতির ভিত্তিতে। তাহলে প্রথমে প্রকৃতির ভিত্তিতে রয়েছে লক্ষ্য। লক্ষ্যটা কি আসলে? লক্ষ্য হলো পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল। কোনো উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে, এই যে দেখো সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হলে তাকে লক্ষ্য বলে। তাহলে তোমার অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। আমি ধরলাম তোমাদের এখানে যারা রয়েছে, এই যে এমডি শহীদুল ইসলাম, ওর 5টা উদ্দেশ্য রয়েছে। 5টা উদ্দেশ্যের মধ্যে ও একটা উদ্দেশ্যকে সুনির্দিষ্ট করে দিয়েছে। অথবা আমি যদি ধরি তোমাদের আরো অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, ওইখান থেকে একটাকে আমি সুনির্দিষ্ট করে দিয়েছি, এবং সেই সুনির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী যখন আমি আমার কাজটা শুরু করবো, সেটাকে আমি কি বলতেছি স্যার? লক্ষ্য বলতেছি। তাহলে অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটাকে সুনির্দিষ্ট করে দিলে সেটাই হচ্ছে লক্ষ্য। যেমন দেখো, কোনো প্রতিষ্ঠানের নিটাই 20% বাড়ানো। একটা প্রতিষ্ঠান ডিসিশন নিছে তাদের নিটাই ইনকামটা 20% বাড়াবে, 10% ব্যয় কমাবে, অথবা তাদের যে খরচটা আছে ওটা 10% কমাবে। 99% ক্রেতা বা ভোক্তা সন্তুষ্টি অর্জন, এবং 99% যে ক্রেতাগুলো আমাদের প্রতিষ্ঠানে আসবে তারা যেন সন্তুষ্টি অর্জন করতে পারে। এইগুলো হচ্ছে আমাদের লক্ষ্য। যখন আমরা অনেকগুলো উদ্দেশ্য থেকে একটা উদ্দেশ্যকে সুনির্দিষ্ট করে প্রকাশ করব, সেটাকে আমরা বলবো লক্ষ্য। এবার তোমরা আমাকে জানো স্যার বুঝছো কিনা লক্ষ্য কি? লক্ষ্য কি আমরা একটু বুঝছি কিনা বলো। এখন লক্ষ্য তো আমি স্যার বুঝলাম, অনেকগুলো উদ্দেশ্য থেকে একটাকে আমি সুনির্দিষ্ট করে দিব, নির্দিষ্ট করে দিব, সেটাকে লক্ষ্য বলবো। আর এটা হচ্ছে লক্ষ্য কাকে বলে, সেটা সৃজনশীলের গ নাম্বারে দেখবা কমন প্রশ্ন এমসিকিউতেও। লক্ষ্য হলো পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল। ক নাম্বারে জিজ্ঞেস করে লক্ষ্য কি, লক্ষ্য কাকে বলে, এটাই আমাদের উত্তর। ক্লিয়ার স্যার? বুঝতে পারছো স্যার? একটু জানো তো আমাকে, বুঝতে পারছে কিনা, লক্ষ্যটা কি চিনতে পারবো কিনা, বা আমরা বুঝতে পারছি কিনা। এরপর আসি স্যার স্থায়ী পরিকল্পনা। আমরা লক্ষ্যটা শেষ করলাম, একদম খুব সহজে আমরা লক্ষ্যটা চেনার চেষ্টা করেছি। কোনো অনেকগুলো উদ্দেশ্য থেকে আমরা একটা উদ্দেশ্যকে কি করবো স্যার? সুনির্দিষ্ট করবো। ক্লিয়ার স্যার? থ্যাংক ইউ। তারপর আসি আমাদের 2 নাম্বার স্থায়ী পরিকল্পনা। একটু তোমরা মনোযোগ দিবা, আমি যখন প্রতিটা পরিকল্পনা বোঝাবো একটু মনোযোগ দিবা, যাতে তুমি সহজেই শিখে ফেলতে পারো, এত কঠিন করে শেখার দরকার নেই। স্থায়ী পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনা প্রতিষ্ঠানের একবার প্রণীত হয়ে, কয়বার প্রণীত হবে? একবার প্রণীত হবে। যে পরিকল্পনা একবার প্রণীত হয়ে একই ধরনের সমস্যা সমাধানে বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। কোনো নতুন পরিস্থিতি বা সমস্যা সৃষ্টি না হলে পরিকল্পনা পরিবর্তন আনা হয় না। স্থায়ী পরিকল্পনাটা কি? যেটা আমি একবার প্রণয়ন করব, বারবার ব্যবহার করব, একবার প্রণয়ন করব। যেমন আমি যদি উদাহরণ দিই, দেখো আইন। আইন আমরা কয়বার প্রণয়ন করি? আমরা কি ডেলি ডেলি আইন প্রণয়ন করি? প্রতিদিন আইন প্রণয়ন করি? সেই মনে করো 1990 সালে একটা আইন প্রণীত হয়েছে, 1990 সালে একটা আমাদের আইন প্রণীত হয়েছে, সে আইনটা এখনো চলতেছে, সে আইনটা এখনো চলতেছে। তার মানে আইনটা একবার প্রণীত হয়েছে, আমরা বারবার ব্যবহার করতেছি, সেটাকে আমি বলতেছি স্থায়ী পরিকল্পনা। যেটা আমি একবার প্রণয়ন করব, বারবার ব্যবহার করব,
তাকে আমি বলতেছি স্থায়ী পরিকল্পনা। তাহলে স্থায়ী পরিকল্পনা কি কি দেখেনি স্যার? আপনি তো বললেন একবার প্রণয়ন করব, বারবার ব্যবহার করব। স্থায়ী পরিকল্পনা 5 প্রকারের হতে পারে। সেগুলো কি কি? নীতি, কার্যপ্রণালী বা প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, বিধি। একদম নর্মালি চিন্তা করো, এই জিনিসগুলো যে পড়লাম এগুলো কিন্তু আমরা একবারই প্রণয়ন করে বারবার ব্যবহার করি। যেমন দেখো নীতি, একটা প্রতিষ্ঠান প্রতিদিন কি নীতি বানাবে? প্রতি সপ্তাহে, প্রতি মাসে মাসে কি নীতি বানাবে? না। নীতি, আইন এগুলো একবার বানাবে, ওইটা বারবার ব্যবহার করবে। তাহলে এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। কার্যপ্রণালী বা প্রক্রিয়া, একটা প্রতিষ্ঠান প্রতিদিন কি প্রক্রিয়া চেঞ্জ করবে? করবে না, একটা প্রক্রিয়া অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করে যাবে। তাহলে এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। পদ্ধতি, পদ্ধতির কোনো চেঞ্জ হয় না, যে পদ্ধতিগুলো থাকে সেই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, বারবার পদ্ধতি চেঞ্জ করা হয় না। প্রতিটা জিনিস চেঞ্জ করা অনেক ঝামেলা। তাই যেটা আমি একবার প্রণয়ন করব, বারবার ব্যবহার করব, তাকে বলছে স্থায়ী পরিকল্পনা। কৌশল, বিধি, এই সবগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনা। তাহলে স্থায়ী পরিকল্পনা কয়টি? 5টি। এটা তোমাকে উদ্দীপক দেখেও চিনতে হবে, আবার তোমার থেকে এমসিকিউতে জিজ্ঞেস করবে নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নয়, এরকম এমসিকিউ আসে। অথবা নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা। তাহলে স্থায়ী পরিকল্পনা হচ্ছে 5টি, এই 5টির মধ্যে যে কোনো একটা আনসার থাকতে পারে। আর উদ্দীপক থেকে তোমাকে বুঝতে হবে এটা স্থায়ী পরিকল্পনার মধ্যে যাচ্ছে কিনা। ক্লিয়ার স্যার? আবার আমাকে জানাও স্থায়ী পরিকল্পনা তুমি চিনতে পারবে কিনা। শুধু একটা লাইন মনে রাখবে, স্থায়ী পরিকল্পনা একবার প্রণয়ন করব, বারবার ব্যবহার করব। যেমন নীতি, আইন, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি হচ্ছে স্থায়ী পরিকল্পনা। আমাকে একটু জানাতো স্যার, ডান জানাও, ডান। তোমরা যদি এটা বুঝে থাকো একটু লিখো ডান, তাহলে আমি স্থায়ী পরিকল্পনাটা শিখে ফেললাম। আমরা লক্ষ্য শিখলাম, স্থায়ী পরিকল্পনাটা শিখলাম। একটু লিখো তো সবাই ডান। এরপর আমরা কি শিখবো স্যার? একার্থক পরিকল্পনা। এরপর আমরা শিখবো একার্থক পরিকল্পনা। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ সবাই পারবা। ডান স্যার, ডান। ওকে, জান্নাতুল মাওয়া মাইশা, ওয়ালাইকুম আসসালাম। ডান স্যার, ডান। সবাই লিখবা, যারা লাইভে রয়েছে বুঝতে পারলে লিখবা স্যার জি স্যার বুঝছি। আর কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করে জানাবো, আমি অবশ্যই উত্তর দিব। আপনি অনেক সুন্দর বোঝাতে পারেন, ধন্যবাদ স্যার। এমডি লিমন শেখ, আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসো একার্থক পরিকল্পনা। এটা কি জিনিস স্যার একার্থক পরিকল্পনা? এতক্ষণ স্থায়ী পরিকল্পনা পড়লাম, বুঝলাম, এখন এটা কি জিনিস একটু চলো বোঝার চেষ্টা করি। যে পরিকল্পনা কোনো সমস্যা বা পরিস্থিতি মোকাবেলার জন্য একবার ব্যবহারের লক্ষ্যে প্রণীত হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এই ধরনের পরিকল্পনা প্রতিষ্ঠানে বারবার ব্যবহৃত হয় না, বারবার ব্যবহৃত হবে না, একটি মাত্র উদ্দেশ্য বাস্তবায়নে এটি প্রণয়ন করা হয়। অর্থাৎ একটা উদ্দেশ্যের জন্য মাত্র একটা পরিকল্পনা করব, সেটা হচ্ছে একার্থক পরিকল্পনা। একটা উদ্দেশ্যের জন্য একটা পরিকল্পনা করব, তাকে আমরা বলবো একার্থক পরিকল্পনা। ওই উদ্দেশ্যটা কমপ্লিট হলে ওই পরিকল্পনার কাজে লাগবে না, নতুন উদ্দেশ্যের জন্য নতুন পরিকল্পনা করতে হবে। তার মানে একার্থক হচ্ছে একটা পরিকল্পনা একটা উদ্দেশ্যের জন্য, ওই উদ্দেশ্যটা কমপ্লিট হলে আবার নতুন পরিকল্পনা করবো আরেকটা উদ্দেশ্যের জন্য। তাহলে একার্থক পরিকল্পনা কাকে বলে? মুখস্থ করতে হবে না, জাস্ট নামটা দেখে মনে পড়বে। যে পরিকল্পনা একবার ব্যবহারের জন্য প্রণীত হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। আর এর আগে পড়েছিলাম স্থায়ী পরিকল্পনা, যেটা একবার প্রণীত হয়ে বারবার ব্যবহৃত হতো, কিন্তু এটা একবার প্রণয়ন করা হবে, একবার ব্যবহার করা হবে, তাকে বলবো আমরা একার্থক পরিকল্পনা। যেমন স্যার আমাদের উদাহরণ দেন, আমরা উদাহরণ ছাড়া বুঝি না, উদাহরণ দিলে একটু ভালো বুঝি। পদ্মা সেতু, আমরা তো সবাই চিনি না পদ্মা সেতু, রিসেন্টলি হয়েছে। তারপর আমাদের বঙ্গবন্ধু টানেল যেটা হয়েছে চিটাগংয়ে, বঙ্গবন্ধু টানেল, এগুলো তো রিসেন্টলি হয়েছে বাংলাদেশে, সবাই চেনার কথা। তাহলে এই যে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু করার জন্য আমাকে একটা পরিকল্পনা করতে হয়েছে, সেতুটা কিভাবে বানাবো, কেমনে বানাবো, কয় বছরের মধ্যে বানাবো, কিভাবে আমরা এটা শেষ করব। পদ্মা সেতু বানানো শেষ, ওই পরিকল্পনাটার কাজে লাগবে না। তারপর বঙ্গবন্ধু টানেলের জন্য একটা আমাদের পরিকল্পনা করতে হয়েছে, বঙ্গবন্ধু টানেলও বানানো শেষ, এখন আমার আর ওই পরিকল্পনাটা লাগবে না। তার মানে একটা উদ্দেশ্যের জন্য আমি একটাই পরিকল্পনা করছিলাম, পদ্মা সেতু করা শেষ, পরিকল্পনাটার কাজে লাগবে না, অন্যান্য সেতু করলে আবার নতুন ভাবে পরিকল্পনা করতে হবে, তাকে বলে একার্থক পরিকল্পনা। এই যে পদ্মা সেতুর উদাহরণ দিলাম, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসছিল, তোমাদের ঢাকা বোর্ড অথবা যে কোনো একটা বোর্ডে দেখবা নিচের কোনটা একার্থক পরিকল্পনা, সঠিক উত্তর ছিল পদ্মা সেতু। বুঝছি স্যার? এগুলো কি পরীক্ষা আসবে স্যার? জি স্যার, এগুলো পরীক্ষা আসবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে
উদ্দীপকের পরিকল্পনা এটা কোন ধরনের, এটা কি স্থায়ী পরিকল্পনা নাকি একাত্মক পরিকল্পনা নাকি লক্ষ্য নাকি অন্যান্য পরিকল্পনা, এগুলো আসবে। বুঝছো স্যার? এবার একটু আমাকে জানাও তো, পদ্মা সেতু হচ্ছে আমাদের একাত্মক পরিকল্পনা। একাত্মক পরিকল্পনা কি? শুধু এক লাইনে মনে রাখবো, যে পরিকল্পনা একবার ব্যবহারের জন্য, একটি উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় একাত্মক পরিকল্পনা। বুঝছি স্যার? ডান? ডান কিনা জানাও, একাত্মক পরিকল্পনা ডান কিনা? একটা উদ্দেশ্যের জন্য একটা পরিকল্পনা, সেটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। আমি সবার কমেন্ট দেখতে চাই, আমি সবার কমেন্ট পড়বো। আমরা বুঝতে পারছি কিনা স্যার? আমরা একটু সবার কমেন্ট পড়বো। এই যে দেখো একাত্মক পরিকল্পনার উদাহরণগুলো একটু খেয়াল করো স্যার। ডান স্যার, ডান। এমডি বসে জানাচ্ছে ডান, ওকে। একাত্মক পরিকল্পনার উদাহরণ দেখো, পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার নির্মাণ, বার্ষিক ক্রীড়া কর্মসূচি, শিক্ষা সফর, বাজেট। এই যে বাজেট, এটাও পরীক্ষা আসছে, বাজেট একাত্মক পরিকল্পনা, মেলায় দোকান দেওয়া ইত্যাদি। এখন তুমি এই ক্লাসের পর এই অধ্যায়ের জাস্ট বইটা একটু উল্টিয়ে প্রশ্নগুলো দেখবা, দেখবে যেখান থেকে হুবহু প্রশ্ন সবগুলো আসছে, এই জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, একটু মিলিয়ে নিবা। ডান, ওকে। তাহলে পদ্মা সেতু, মেট্রো রেল আমরা চিনে ফেললাম, একাত্মক পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা চিনলাম, একাত্মক চিনলাম, এর আগে লক্ষ্য চিনলাম। এবার আসি প্রধান কর্মসূচি। এটা আমাদের আরেকটা প্রধান কর্মসূচি। এটা কি জিনিস স্যার? এটা একটু দেখে নিই। কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে বড় আকারের পরিকল্পনা নেওয়া হয় তাকে প্রধান কর্মসূচি বলে। কোনো একটা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বড় আকারের যখন আমি একটা আয়োজন করব, সেটাই হচ্ছে আমাদের প্রধান কর্মসূচি। যেমন টিকাদান কর্মসূচি, তোমরা দেখবা তোমাদের আশেপাশে মাইকিং করা হয়, 5 থেকে 10 বছরের বাচ্চাদের কালকে টিকা দেওয়া হবে, আপনারা সবাই বাচ্চাদের নিয়ে টিকা কেন্দ্রে চলে আসবেন, এরকম আশা করি প্রতি জায়গায় এখানে এরকম মাইকিং করা হয়। তাহলে এগুলো হচ্ছে প্রধান কর্মসূচি। দেশব্যাপী বৃক্ষরোপণ, সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হয়, বৃক্ষ মেলা হয়, সারা দেশে প্রতিটা জায়গায় বৃক্ষ মেলা হয়, এগুলো হচ্ছে প্রধান কর্মসূচি। পানিতে আর্সেনিক দূষণ রোধ, এগুলো হচ্ছে স্যার আমাদের প্রধান কর্মসূচি। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য এগুলো হচ্ছে বিশেষ লক্ষ্য, বড় আকারের আয়োজন করা হলে তাকে আমরা বলবো প্রধান কর্মসূচি। কালকে দিব টিকা স্যার। বসির, তুমি তো যুবক হয়ে গেছো, 18 বছরের প্লাস হয়ে গেছো, তোমাকে আর টিকা দেওয়া যাবে না। তুমি যখন ছোট ছিলে দেখবে এখানে হাতে অনেকগুলো দাগ আছে, সবগুলোই টিকার দাগ। আমাদের সবার হাতে আছে, আমারও আছে। ছোটবেলায় যে কত টিকা দিছে, আমাদের দাগগুলো এখনো থেকে গেছে। তাহলে স্যার প্রধান কর্মসূচি বুঝছো কিনা দেখো তো, প্রধান কর্মসূচি ক্লিয়ার কিনা স্যার একটু জানাও। প্রধান কর্মসূচি ক্লিয়ার? বুঝতে পারছি। এই যে টিকাদান কর্মসূচি, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, পানিতে আর্সেনিক দূষণ, এগুলাই হচ্ছে প্রধান কর্মসূচি। তাহলে স্যার আমরা এখন কি শেষ করলাম? এই যে দেখো আমরা এখন এটা শেষ করলাম পরিকল্পনা প্রকারভেদের মধ্যে। এই যে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা, আর একটা আছে হচ্ছে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। ওই যে ঘটনা সাপেক্ষ পরিকল্পনার মধ্যে পড়লাম একাত্মক কর্মসূচি, তারপর হচ্ছে আমার প্রধান কর্মসূচি, এগুলো হচ্ছে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। কোনো বিশেষ কারণে বিশেষ ঘটনার জন্য পরিকল্পনা করা হলে সেটা হচ্ছে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। এখন তুমি যদি আরো শর্ট করে পড়তে চাও, এই দুইটা পড়লে এনাফ, এই দুইটাই পরীক্ষা আসে, এগুলো তেমন পরীক্ষা আসে না। এই দুইটা এবং এটা, এই তিনটা পড়লে দেখবা যে পরীক্ষা এগুলো বেশি আসে। তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, দরকার হয় না। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, বুঝছি। এবার আসি সময়ভিত্তিক পরিকল্পনা, সবচেয়ে সহজ। সময়ভিত্তিক পরিকল্পনাটা একদম সহজ, খুব সহজে বুঝতে পারবো। এটাকে দেখো 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী। তোমাকে যখন সৃজনশীলে জিজ্ঞেস করবে উদ্দীপকের পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা, যখনই বলবে মেয়াদের ভিত্তিতে, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে মেয়াদ বা সময়ের ভিত্তিতে বললে এটা হচ্ছে আমাদের এখান থেকে আনসার হবে, হয় দীর্ঘমেয়াদী হবে, না হয় মধ্যমেয়াদী হবে, না হয় স্বল্প মেয়াদী হবে। এখন কোনটা কেমনে চিনবো, কোনটা কোন পরিকল্পনা? প্রথমে আলোচনা করব স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী হচ্ছে যেটা 1 বছর বা তার কম সময়, বা তার কম সময়, সেটা হচ্ছে আমার স্বল্প মেয়াদী পরিকল্পনা। 1 বছর বা তার কম সময়। তুমি একটা পরিকল্পনা করছো যেটার মেয়াদ 1 বছরের চেয়ে কম, 3 মাস, 6 মাস, 5 মাস, বা 1 দিন, 10 দিন, 15 দিন, অর্থাৎ 1 বছরের কম হলে সেটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনা, এটা হচ্ছে 1 থেকে 5 বছরের মধ্যে। 1 থেকে 5 বছরের মধ্যে যদি কোনো পরিকল্পনা নাও, সেটা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা। এবং সবার শেষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
এটা হচ্ছে 5 বছর প্লাস, 5 বছর প্লাস, অর্থাৎ 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, এই সময়ের জন্য যদি তুমি কোনো পরিকল্পনা করো, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শেষ। সময়ভিত্তিক পরিকল্পনা এতটুকুই। দেখো কত সহজে মনে রাখতে পারবা। 1 বছর বা তার কম সময়ের জন্য স্বল্প মেয়াদী, 1 থেকে 5 বছরের ভিতর মধ্যমেয়াদী, এবং 5 বছর প্লাস যেমন 10 বছর, এরপর হচ্ছে 15 বছর, 20 বছর, এইগুলোর জন্য পরিকল্পনা করলে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে এবার আমাকে সবাই কমেন্ট করে জানাও সময়ভিত্তিক পরিকল্পনাটা ক্লিয়ার, একটু জানাও সময়ভিত্তিক পরিকল্পনাটা পারবো কিনা স্যার, ইজিলি পারবো কিনা। যখন সৃজনশীল সলভ করবা তখন তুমি দেখবা এই প্রশ্নগুলো তুমি নিজেই পারতেছো। একটু সবাই জানাও তো আমাকে, এবং একটু বন্ধুদের মেনশন করো, একটু বন্ধুদের মেনশন করো, ওরা একটু ক্লাসটা করুক, ওরাও শিখুক, ওদের একটু হেল্প করো, একটু শেয়ার করে দিলে তোমার মনে থাকবে, তোমার বন্ধু উপকৃত হবে, সবাই উপকৃত হবে। তাহলে স্যার সময়ভিত্তিক পরিকল্পনাটা খুব সহজে বুঝতে পারছি। 1 বছর বা তার কম সময়, 1 থেকে 5 বছর, 5 বছর প্লাস, ইজিলি বুঝতে পারলাম। এরপর আমরা আসি স্যার আমাদের পরবর্তী। ওকে বুঝছি স্যার, ক্লিয়ার স্যার, বুঝছি। ওকে, তারপর আসে দেখো সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা। এটার ভিতর কতগুলো আছে দেখো। এটার ভিতর আমার প্রথম রয়েছে রণনৈতিক পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা, বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা। এখন স্যার এতগুলো পরিকল্পনা আমি যদি তোমাকে বইয়ের ভাষায় পড়াতে যাই তুমি বুঝবা না, মনে থাকবে না। এখন আমি তোমাকে একটু মজা করে যখন একটু বুঝিয়ে দিই বিভিন্ন উদাহরণ দিয়ে, দেখবা তোমার পড়াটা মনে থাকবে। না হলে তো আমি বইয়ের মতো রিডিং পড়ালে দেখবা স্যার বুঝতেছিও না, মনে থাকতেছে না। কিন্তু একটু সুন্দর করে মজায় মজায় পড়লে দেখবা যে প্রশ্নটা মনে থাকবে। তারপর আসি স্যার সাংগঠনিক কাঠামো ভিত্তিক। এই যে দেখো সাংগঠনিক কাঠামো ভিত্তিকের মধ্যে প্রথমে রয়েছে কৌশলগত বা রণনৈতিক পরিকল্পনা। যখন আমাকে প্রশ্ন বলবে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে এটা কোন ধরনের পরিকল্পনা, তখন এখান থেকে আনসার হবে। প্রথমটা হচ্ছে আমাদের দেখো কৌশলগত বা রণনৈতিক পরিকল্পনা। কৌশলগত বা রণনৈতিক পরিকল্পনাটা আসলে কি আমরা যদি একটু দেখি, বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারের অনিশ্চিত পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদের জন্য, কোন মেয়াদের জন্য স্যার, দীর্ঘমেয়াদের জন্য। তোমরা মাত্রই শিখে আসছো দীর্ঘমেয়াদ মানে কয় বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। দীর্ঘমেয়াদের জন্য উচ্চ পর্যায়ের নির্বাহীরা, কোন পর্যায়, উচ্চ পর্যায়। প্রতিষ্ঠানে কিন্তু 3টা স্তর আছে, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। আমাদের প্রতিষ্ঠানে 3টা স্তর রয়েছে, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরে কারা থাকে, ম্যানেজার, সিইও, তারপর তোমরা ব্যবস্থাপক, যারা টপ লেভেল রয়েছে তারা উচ্চ স্তরে থাকে। মধ্য স্তরে কারা থাকে, মধ্য স্তরে থাকে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, তারপর বিভাগীয় ব্যবস্থাপক, উপবিভাগ, ওরা থাকে। এবং সবার নিচে নিম্ন স্তরে কে থাকে, শ্রমিক কর্মী, ফোরম্যান, সুপারভাইজার, শ্রমিক সর্দার, ওরা সবাই নিম্ন স্তরে থাকে। তাহলে 3টা স্তর তুমি চিনে গেলা, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরে থাকে যারা টপ লেভেলে থাকে, সিইও, ঠিক আছে, একদম প্রধান ম্যানেজার। তারপর মধ্য স্তরে থাকে বিভিন্ন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, সাধারণ ব্যবস্থাপক। আর নিম্ন স্তরে থাকে শ্রমিক কর্মী, যারা মাঠে কাজ করে, কারখানায় কাজ করে। তাহলে একটু দেখো তো তুমি, দীর্ঘমেয়াদের জন্য উচ্চ পর্যায়ের নির্বাহী কর্তৃক প্রণীত পরিকল্পনাকে রণনৈতিক পরিকল্পনা বলে। তার মানে আমি রণনৈতিক বা কৌশলগত পরিকল্পনা কেমনে চিনব, প্রথমত এটা তৈরি করবো হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য, দ্বিতীয়ত এটা তৈরি করবো হচ্ছে উচ্চ স্তরে। এই দুইটা যখনই আমি দেখব তখন আমি 100% শিওর হয়ে নিব যে এটা হচ্ছে কৌশলগত বা রণনৈতিক পরিকল্পনা। যেমন উদাহরণ দেখো, আগামী 7 বছরের মধ্যে, 7 বছর, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, 10টি নতুন পণ্য উদ্ভাবন করা হবে, ক্রেতাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়া হবে, ইত্যাদি রণনৈতিক পরিকল্পনার অন্তর্গত। তার মানে সহজ কথায় তুমি রণনৈতিক পরিকল্পনা কেমনে চিনবা, সহজ কথায় তুমি রণনৈতিক পরিকল্পনা চিনবা হচ্ছে এই পরিকল্পনাটা তৈরি করবে উচ্চ স্তরে, যারা টপ লেভেলে থাকে। আর এটা কত সময়ের জন্য, এটা দীর্ঘমেয়াদের জন্য তৈরি করা হবে, দীর্ঘ সময়ের জন্য। এই দুইটা যখন আমি দেখবো সেটা আমি শিওর হয়ে নিব যে এটা হচ্ছে রণনৈতিক বা কৌশলগত পরিকল্পনা। এবার আমাকে জানাও বুঝছো কিনা স্যার, তুমি কি আইডেন্টিফাই করতে পারবা এটা যে রণনৈতিক বা কৌশলগত পরিকল্পনা, জানাও তো একটু, একটু জানাও আমাকে, পারবা কিনা স্যার, আইডেন্টিফাই করতে পারবো কিনা পরীক্ষায়। উচ্চ স্তর দেখবো,
তারপর এটা দীর্ঘমেয়াদের জন্য হচ্ছে কিনা দেখবো। এই দুইটা যখন আমি পেয়ে যাব তখন আমি 100% শিওর এটা হচ্ছে রণনৈতিক বা কৌশলগত পরিকল্পনা। একটু আমাকে জানাও স্যার, জাস্ট এই দুইটা মনে রাখবো, উচ্চ স্তরে দীর্ঘমেয়াদের জন্য। তারপর আসো কার্যভিত্তিক পরিকল্পনা। এটা কেমনে চিনবো স্যার? রণনৈতিকটা তো চিনলাম উচ্চ স্তর আর দীর্ঘমেয়াদ দিয়ে। এবার আমি এটা কেমনে চিনবো স্যার? এটা একটা প্রশ্ন। বুঝছি স্যার, পারবো স্যার, পারবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এবার আসো কার্যভিত্তিক পরিকল্পনা। এটা একটু মনোযোগ দিলে এটাও চিনবো, এটাও বুঝবো। প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন পর্যায়ের নির্বাহীরা কোন? এই যে প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন স্তরের কথা বলছে এখানে, মধ্য ও নিম্ন স্তর আমি লিখে রাখতেছি। বিভাগ সংশ্লিষ্ট কাজ করার জন্য কার্যভিত্তিক বা কর্মকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে থাকেন। এর মেয়াদ স্বল্প মেয়াদী হয়। যেমন একজন ফোরম্যান বা সুপারভাইজার তার ইউনিটের জন্য সপ্তাহ বা মাসের বা মাসের যে পরিকল্পনা করেন তাকে কার্যভিত্তিক পরিকল্পনা বলে। তাহলে দেখো, এটা হচ্ছে স্বল্প মেয়াদের জন্য করা হয়, অল্প সময়ের জন্য। তাহলে তুমি কার্যভিত্তিক কেমনে চিনবা স্যার? কার্যভিত্তিক কার্যভিত্তিক চিনবা হচ্ছে এই দুইটা দিয়ে। এটা কে তৈরি করবে? এটা মধ্য স্তরে বা নিম্ন স্তরে যারা আছে তারা তৈরি করবে। এবং এটা কত সময়ের জন্য করা হবে? এটা স্বল্প মেয়াদের জন্য। স্বল্প মেয়াদ মানে 1 বছর বা তার কম সময়, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 1 সপ্তাহ, 15 দিন। তাহলে এই যে কার্যভিত্তিক পরিকল্পনা, এটা আমি চিনব হচ্ছে এটা মধ্য ও নিম্ন স্তরে তৈরি করবে এবং এটা স্বল্প মেয়াদের জন্য তৈরি করবে। আর এর আগে যেটা ছিল রণনৈতিক, ওটা উচ্চ স্তরে তৈরি করতো দীর্ঘমেয়াদের জন্য। এটা মধ্য ও নিম্ন স্তরে তৈরি করবে স্বল্প মেয়াদের জন্য। বুঝছি? পার্থক্য বুঝে গেছি? পার্থক্য বুঝে গেছি কিনা স্যার? আমার মূল কাজে হচ্ছে কি স্যার, ইয়াটা ক্লিয়ার করা, কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার করা আমার দায়িত্ব, প্রশ্ন সলভ করা তোমার দায়িত্ব। তুমি নিজে সলভ করতে পারবা, আমি তোমাকে শিখিয়ে দিব, তুমি দৌড়ে দৌড়ে প্রশ্ন সলভ করতে পারবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো স্যার। তাহলে আমরা কার্যভিত্তিক পরিকল্পনায় শিখে গেলাম, মধ্য ও নিম্ন স্তরে তৈরি করবে, স্বল্প মেয়াদের জন্য করবে। আর উচ্চ স্তর দীর্ঘমেয়াদের জন্য করলে সেটা রণনৈতিক। মধ্য ও নিম্ন স্তর স্বল্প মেয়াদের জন্য করলে কার্যভিত্তিক পরিকল্পনা। ইয়েস স্যার, পারবো। জি স্যার, বুঝছি। এরপর আসো বিভাগীয় পরিকল্পনা। স্যার এটা কি? এটা আমি উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। বিভাগীয় পরিকল্পনা। বিভাগ, বিভাগ মানে হচ্ছে ডিপার্টমেন্ট। বড় বড় প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, অনেক বিভাগ থাকে। যেমন আমি যদি তোমাকে বলি একটা কোম্পানির নাম দিই, যেটা তোমরা সবাই চিনবা, আরএফএল। আরএফএল কোম্পানি তোমরা সবাই চিনো না? আরএফএল কোম্পানি, আরএফএল এর প্লাস্টিক, আরএফএল এর চেয়ার, এগুলো আমরা ব্যবহার করি। আরএফএল কোম্পানিটা অনেক বড় কোম্পানি, এখানে লক্ষ লক্ষ কর্মী কাজ করে। তাহলে ওদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন আমি যদি বলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অর্থাৎ যেখানে হিসাব নিকাশ দেখে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যেখানে তাদের ইনভেস্টমেন্ট দেখে। পারচেজ ডিপার্টমেন্ট, যেখানে তারা ক্রয় করে। পারচেজ বাংলায় লিখতেছি, ক্রয় বিভাগ। বিক্রয় বিভাগ, সেলস ডিপার্টমেন্ট, বিক্রয় বিভাগ। আরো অনেক বিভাগ আছে, ঠিক আছে। তারপর মার্কেটিং, মার্কেটিং ডিপার্টমেন্ট। অর্থাৎ প্রতিষ্ঠানটা যে এত বড়, ওদের কাজগুলোকে ডিপার্টমেন্টে ভাগ করতে হয়েছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে হিসাব নিকাশ করা ব্যবসায়ীর। ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কোথায় ইনভেস্ট করবে, কোথায় বিনিয়োগ করবে সে সম্পর্কে তথ্য দেওয়া। ক্রয় ডিপার্টমেন্ট বা পারচেজ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের কাঁচামালগুলো ক্রয় করা। বিক্রয় ডিপার্টমেন্ট বা পারচেজ ডিপার্টমেন্ট, সরি, সেলস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে পণ্যগুলো কিভাবে বিক্রি করবে সেটা দেখা। মার্কেটিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কিভাবে মার্কেটিং করে পণ্যকে আরো বেশি বিক্রি করাতে পারে সেটা। অর্থাৎ এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ। তাহলে বিভাগীয় পরিকল্পনা হচ্ছে আমি যখন প্রতিষ্ঠানের বিভাগের জন্য পরিকল্পনা করব। মনে করো আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য পরিকল্পনা করলাম, ফিনান্স ডিপার্টমেন্টের জন্য পরিকল্পনা করলাম, ক্রয় বিভাগের জন্য পরিকল্পনা করলাম। আলাদা আলাদা বিভাগের জন্য পরিকল্পনা করলে তাকে আমি বলবো বিভাগীয় পরিকল্পনা। প্রতিষ্ঠানের আলাদা আলাদা বিভাগের জন্য যখন আমি পরিকল্পনা করব তাকে বলবো বিভাগীয় পরিকল্পনা। ক্লিয়ার? এই যে এগুলো প্রতিষ্ঠানের এক একটা বিভাগ, আমি যদি ওদের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করি তাকে বলবো বিভাগীয় পরিকল্পনা। এবার একটু জানাতো স্যার ক্লিয়ার কিনা? জি স্যার, চিনি। আচ্ছা, তাহলে এবার বিভাগীয় পরিকল্পনাটা চিনে ফেলছো কিনা? একটা লাইনে মনে রাখবা, এত কিছু মুখস্থ করার দরকার নাই। প্রতিষ্ঠান যখন বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করে তাকে বলে বিভাগীয় পরিকল্পনা। শেষ। এতটুকু চিনলে এনাফ। এবার একটু সবাই কমেন্ট করো তো স্যার, সবাই কমেন্ট করো।
এবং বন্ধুদের মেনশন করে দাও, আর একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি নিজেও ক্লাসটা শেয়ার করতেছি। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার ক্লিয়ার স্যার। তাহলে বিভাগীয় পরিকল্পনাটা সহজে বুঝে গেলাম, উদাহরণ দিয়ে বুঝালে একটু ভালো বুঝবা, বইয়ে রিডিং পড়াচ্ছে উদাহরণ দিয়ে বুঝবা। এবার আসি আঞ্চলিক পরিকল্পনা। আঞ্চলিক 2 নাম্বারটা স্যার, এটা কি জিনিস? আঞ্চলিক পরিকল্পনা, এটা একটু বুঝাই দেন উদাহরণ দিয়ে। তাহলে আঞ্চলিক পরিকল্পনার জন্য আমি একটা বাংলাদেশের মানচিত্র আঁকতেছি। আমি কিন্তু সবচেয়ে সুন্দর বাংলাদেশের মানচিত্র আঁকতে পারি, এটা চ্যালেঞ্জ। আমার চেয়ে সুন্দর মানচিত্র কে আঁকতে পারে না। দেখো, এর চেয়ে সুন্দর মানচিত্র আর কোথাও পাবা? এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। মনে হচ্ছে একটা ভূত আঁকছি। তাহলে বাংলাদেশের মানচিত্রকে আমি বিভাগে ভাগ করতেছি। দেখো, এদিকে মনে করো ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম, যেদিকে পারতেছি বিভাগ দিয়ে দিচ্ছি আমি। এদিকে কক্সবাজার, তারপর এদিকে বগুড়া, এদিকে বরিশাল, এদিকে রাজশাহী। মানচিত্রকে আমি ওদেরকে বিভাগ দিয়ে দিলাম, অঞ্চল দিয়ে দিলাম। তাহলে এখানে মনে করো যে এখানে ঢাকা, এখানে চট্টগ্রাম, ঢাকার ভিতরে অনেকগুলো অঞ্চল আছে, চট্টগ্রামের ভিতরে অনেকগুলো অঞ্চল আছে। এখন আমি যখন প্রতিটা অঞ্চলের জন্য পরিকল্পনা করব, সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। যেমন দেখো, মনে করো আমি ঢাকার ভিতর এখানে অঞ্চল আছে অনেক, অনেক কি আছে, আব্দুল্লাহপুর, সাভার, গুলশান, ধানমন্ডি, অনেক অঞ্চল আছে। আমি যদি এই অঞ্চলগুলোর জন্য পরিকল্পনা করি, তাহলে সেটা হয়ে যাবে আঞ্চলিক পরিকল্পনা। যখন কোনো অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করা হয় তাকে বলে আঞ্চলিক পরিকল্পনা। তাহলে এই আঞ্চলিক পরিকল্পনা বোঝানোর জন্য এত সুন্দর একটা মানচিত্র আছে, আমি দেখো আঞ্চলিক পরিকল্পনা বোঝানোর জন্য অনেক সুন্দর হয়েছে স্যার। এত সুন্দর মানচিত্র কোথাও পাবো না, এটা চ্যালেঞ্জ। তাহলে এই আঞ্চলিক পরিকল্পনা বোঝানোর জন্য মানচিত্র আঁকতে হয়েছে। অর্থাৎ প্রতিটা অঞ্চলের জন্য, মানচিত্রের প্রতিটা অঞ্চলের জন্য যখন আমি আলাদা আলাদা পরিকল্পনা করব, তাকে বলবো আঞ্চলিক পরিকল্পনা। অঞ্চল ভিত্তিক পরিকল্পনা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। যেমন ধরো আমাদের এখানে, জি স্যার পারবো, এই যে মনে করো যেমন শাহিদুল ইসলাম কোথায় থাকে, আমি ধরলাম শাহিদুল ইসলাম কক্সবাজার থাকে। তাহলে কক্সবাজারের জন্য যদি আমি একটা পরিকল্পনা করি, কক্সবাজার হচ্ছে একটা অঞ্চল, এটা হয়ে যাবে আঞ্চলিক পরিকল্পনা। বুঝছি? পারবো স্যার। তাহলে স্যার বিভাগীয় পরিকল্পনা বুঝে গেলাম, আঞ্চলিক পরিকল্পনা বুঝে গেলাম। এবার আসি সামগ্রিক পরিকল্পনা। সামগ্রিক পরিকল্পনা মানে কি? সমগ্র। সামগ্রিকের অর্থ হচ্ছে সমগ্র, পুরো বিষয়ের জন্য পরিকল্পনা করতে হবে। আবার মানচিত্র আঁকতেছি, আবার আঁকতে হচ্ছে, কত কষ্ট করতে হচ্ছে, আবার মানচিত্র আঁকলাম। কিছুক্ষণ আগে আঞ্চলিক পরিকল্পনাতে আমি অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করছি, অঞ্চল ভিত্তিক। এবার সামগ্রিক পরিকল্পনাটা আমি কিভাবে করব? পুরো বাংলাদেশের জন্য যখন আমি পরিকল্পনা করব, তখন সেটা হয়ে যাবে সামগ্রিক পরিকল্পনা, পুরো বাংলাদেশের জন্য। একইভাবে যখন আমি একটা পুরো প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা করব, সেটা হয়ে যাবে সামগ্রিক। একটা অঞ্চলের জন্য করলে অঞ্চল ভিত্তিক হলো অঞ্চল ভিত্তিক, প্রতিষ্ঠানের বিভাগের জন্য করলে বিভাগীয়, আর সামগ্রিক হচ্ছে পুরো প্রতিষ্ঠানের জন্য আমি করব। এই যে পুরো বাংলাদেশের জন্য একটা পরিকল্পনা করতেছি, অথবা আমার প্রতিষ্ঠান এটা, আমি পুরো প্রতিষ্ঠানের জন্য একটা পরিকল্পনা করতেছি, সেটাকে বলে সামগ্রিক পরিকল্পনা। বুঝছো স্যার? সামগ্রিক পরিকল্পনাটা বুঝছো? যখন পুরো সমগ্র বিষয়ের জন্য পরিকল্পনা করা হয়, সেটাকে বলে সামগ্রিক পরিকল্পনা। এবার একটু জানাও স্যার, ক্লিয়ার কিনা? বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা, এগুলোর কোনোদিন ভুলবা কিনা আমাকে বলো। আশা করি আর কোনোদিন ভুলবা না, এগুলো দেখলেই মনে পড়বে স্যারের মানচিত্রের কথা। একটু কমেন্ট করে জানাও এটা বুঝে গেছো কিনা স্যার। সামগ্রিক পরিকল্পনা, আমাদের আর মাত্র 2টা পরিকল্পনা বাকি আছে। অনেকগুলো পরিকল্পনা আমরা শিখে ফেললাম, প্রায় অনেক পরিকল্পনা আমরা শিখে ফেললাম। বুঝছি স্যার। তাহলে দেখো, তাহলে আমরা একটু প্রকারভেদে যাই, আর কয়টা বাকি আছে দেখি। এই যে আমরা এগুলো শিখলাম, এখন রণনৈতিক শিখলাম, কার্যভিত্তিক শিখলাম, বিভাগীয় শিখলাম, আঞ্চলিক শিখলাম, সামগ্রিক শিখলাম। এরপর বাকি আছে আর 2টা, আনুষ্ঠানিকতা ভিত্তিক পরিকল্পনা। এর মধ্যে রয়েছে একটা আনুষ্ঠানিক আর একটা অনানুষ্ঠানিক। একদম সহজ এগুলা, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক অনেক সহজ। এই যে দেখো, আনুষ্ঠানিক পরিকল্পনা। আনুষ্ঠানিক পরিকল্পনা কাকে বলবো? প্রচলিত নিয়ম নীতি, আনুষ্ঠানিকতা অনুসরণ করে প্রণীত পরিকল্পনা। যে পরিকল্পনাটা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলবে, প্রতিষ্ঠানের সকল আইন মেনে তৈরি করা হবে, সকল অনুষ্ঠান মেনে তৈরি করা হবে, তাকে বলবো আমি আনুষ্ঠানিক পরিকল্পনা। আর অনানুষ্ঠানিক হচ্ছে যে প্রতিষ্ঠানের নিয়ম নীতি মানবে না, প্রতিষ্ঠানের আইন মানবে না,
সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। আইন মানলে আনুষ্ঠানিক পরিকল্পনা, আইন অমান্য করলে অনানুষ্ঠানিক পরিকল্পনা, শেষ। আইন অমান্য মানে আইন কি জিনিস, আইন কোথায় পেলেন? দেখো, পরিকল্পনা প্রণয়নের কিন্তু ধাপ আছে। কিভাবে পরিকল্পনা প্রণয়ন করতে হয় এর আগের ক্লাসে পড়াইছিলাম। কিভাবে পরিকল্পনা প্রণয়ন করতে হয়, এই যে দেখো পরিকল্পনা প্রণয়নের ধাপ, এটা পড়াইছিলাম। তাহলে আমি যখন পরিকল্পনা করব আমাকে এই ধাপগুলো মেনে চলতে হবে। এই ধাপগুলো যদি আমি মেনে চলি সেটা হচ্ছে আনুষ্ঠানিক পরিকল্পনা, আর এই ধাপগুলো যদি আমি না মানি সেটা হচ্ছে অনানুষ্ঠানিক পরিকল্পনা। নিয়ম মানলে আনুষ্ঠানিক, নিয়ম না মানলে অনানুষ্ঠানিক। ক্লিয়ার? পারবা? ডান কিনা বলো। পরিকল্পনার প্রকারভেদ শেষ কিনা বলো। এবার আমি তোমাকে সিকিউ সলভ করব। সিকিউ যখন সৃজনশীল দিব তুমি নিজে সলভ করতে পারবা, তোমরা নিজেরা আনসার করবা। এবার সৃজনশীল সলভের জন্য রেডি কিনা? সৃজনশীলের গ নাম্বার গুলো সলভ করবো আমরা, শুধু গ নাম্বার যা পড়ছি সেখান থেকে সলভ করব। এবার সবাই আমাকে জানাও স্যার রেডি কিনা? সৃজনশীল সলভ করার জন্য তুমি কি প্রস্তুত আছো? একটু জানিয়ে দাও আমাকে। সৃজনশীল সলভ করার জন্য স্যার তুমি কি রেডি আছো? আমাকে একটু এটা জানিয়ে দাও। আমি ততক্ষণে সৃজনশীলের পিডিএফটা খুঁজি। আচ্ছা, এটা হচ্ছে স্যার প্রথম অধ্যায়। এটা প্রথম অধ্যায়ের আমাদের তৃতীয় অধ্যায় সৃজনশীলের পিডিএফটা কোথায় একটু দেখি। পঞ্চম অধ্যায় সৃজনশীল দেখতে পাচ্ছি, দ্বিতীয় অধ্যায় সৃজনশীল পাচ্ছি না। দেখো সবগুলো আছে, এটাই নাই, কেমনটা লাগে? আচ্ছা, আমি তোমাদের সৃজনশীল আমি তোমাদের নিচ থেকে দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। আমি তোমাদের নিচ থেকে বোর্ড কোয়েশ্চেনের মতো দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা, আমি সেটা তোমাদের একটু টেস্ট করি। ওকে সবাই? জি স্যার রেডি। স্যার কতক্ষণ আমি ক্লাস করতে পারি না, একটা কাজ ছিল যে। আচ্ছা জি স্যার রেডি আমরা। তাহলে আমাদের একটু খেয়াল করো, আমি কথা বলতেছি কিছু। মিস্টার এক্স একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মিস্টার এক্স একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি 3 বছরের জন্য তিনি 3 বছরের জন্য একটি পরিকল্পনা করেন। তিনি 3 বছরের জন্য একটি পরিকল্পনা করেন এবং পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য তিনি সকল কাজ করে তিনি আলটিমেটলি সফল হন। তিনি সফল হন, শর্টকাটে লিখলাম। মিস্টার এক্স একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি 3 বছরের জন্য একটি পরিকল্পনা করেন এবং তিনি পরিকল্পনাটা যথাযথ বাস্তবায়ন করেন এবং তিনি সফল হন। আমাকে গ নাম্বারে প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা? উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের? উদ্দীপকে কিন্তু দেওয়া আছে, উত্তর উদ্দীপকে আছে কোন ধরনের পরিকল্পনা। এখন এটা আমি জিজ্ঞেস করি আরেকটু হিন্টে তোমাদের, মেয়াদের ভিত্তিতে এটা কোন ধরনের পরিকল্পনা? মেয়াদের ভিত্তিতে উদ্দীপকের পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? আমাকে দেখি কার আগে কে উত্তর জানাতে পারে, একটু দেখি কার আগে কে আনসার জানাতে পারে। বলো স্যার। আবার প্রশ্নটা আমি রিপিট করতেছি, মিস্টার এক্স একজন ব্যবস্থাপক। তিনি 3 বছরের জন্য তার প্রতিষ্ঠানের জন্য একটি পরিকল্পনা করেন এবং তিনি পরিকল্পনাটা যথাযথভাবে পালন করেন এবং সফল হন। উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা? মেয়াদের ভিত্তিতে। দেখো বলে দিচ্ছে মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা। আমি দেখি সবার আগে কে উত্তর করতে পারে। এমডি শাহিদুল ইসলাম সবার আগে উত্তর করেছে মধ্যমেয়াদী। উম্মে সিমন জানাচ্ছে দীর্ঘমেয়াদী। ওকে, বাকিরা আনসার করো। 2 জনের উত্তর পেয়েছি, বাকিরা আনসার করো। পাঁচ। শাহিদুল ইসলাম সবার আগে উত্তর করেছে, গুড, ভেরি গুড, ওর জন্য একটা তালি দিলাম। বাকিরা জানো, বাকিরা পাঁচ। উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা? খুব সহজ, এর চেয়ে সহজ প্রশ্ন আর নাই। এটা কিন্তু আমার বোর্ডের প্রশ্ন, এরকম প্রশ্ন আসছে। 2 জনের উত্তর ছাড়া বাকি কারো উত্তর পাচ্ছি না আমি। বাকিরা কি পারতেছো না? সবাই কমেন্ট করো, সবার উত্তর দেখতে চাই, কারণ শিখলে আমরা সবাই একসাথে শিখবো।
ওকে, সুমাইয়া ফেরদৌস মিম বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মিম এবং উম্মে সিমন দুজনেই গোল খেয়েছো, গোল ভুল করেছো। সঠিক উত্তর হচ্ছে মধ্যমেয়াদী। এমডি বশির জানাচ্ছে দীর্ঘমেয়াদী। এতজন গোল খাচ্ছ কেমনে? এমডি শাহেদুল ইসলামের উত্তর সঠিক হয়েছে, 3 বছর। আমি কিভাবে কি বলেছিলাম? মধ্যমেয়াদী স্বল্প মেয়াদী এগুলো শিখাই নাই। দেখো, মধ্যমেয়াদী স্বল্প মেয়াদী শিখাই নাই। 1 বছর হলে সেটা হচ্ছে স্বল্প মেয়াদী, 1 থেকে 5 বছরের ভিতর হলে সেটা হচ্ছে মধ্যমেয়াদী, আর 5 বছর প্লাস হলে, যেমন 10-15 বছর হলে সেটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী। এই যে দেখো, এখানে শিখাই না আমি এভাবে, 1 বছর হলে স্বল্প মেয়াদী, 1 থেকে 5 বছরের ভিতর হলে মধ্যমেয়াদী। এই যে 3 বছর, 1 থেকে 5 বছরের ভিতর, আর 5 বছর প্লাস হলে দীর্ঘমেয়াদী। বুঝছো ভুলটা কোথায় করছো তোমরা? মধ্যমেয়াদী, হ্যাঁ সেলিম, মধ্যমেয়াদী সঠিক উত্তর। 1 থেকে 5 বছরের ভিতর মধ্যমেয়াদী, এই যে এখানে দিলাম। দেখছো ভুল করে ফেলছো, মাত্রই শিখালাম। 1 থেকে 5 হলে মধ্যমেয়াদী, ইয়েস ভুল করছো। ওকে, নেক্সট টাইম যেন আর ভুল না হয়। আমরা আরেকটাতে যাই স্যার, আমরা আরেকটা সিকিউতে যাই, দেখি এটাতে আর কে ভুল করো কিনা। এটাতে কে ভুল করিও না আশা করি। মিস্টার ওয়াই, মিস্টার ওয়াই একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। মিস্টার ওয়াই একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। তাহলে মিস্টার ওয়াই একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক, তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। তার পরিকল্পনা একবার প্রণয়ন করা হয়। তার পরিকল্পনা একবার প্রণয়ন করা হয় এবং দীর্ঘ সময় ব্যবহার করা হয়। দীর্ঘ সময় ব্যবহার করা হয়। দীর্ঘ সময় ব্যবহার করা হয়। এবার তোমরা আমাকে জানাবা এটা কোন ধরনের পরিকল্পনা। দেখি এটা কে পারে। আমি আবার রিপিট করতেছি তোমাদের জন্য, এটা কোন ধরনের পরিকল্পনা জানাবা। মিস্টার ওয়াই একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক, ভালো করে উদ্দীপক পড়লে এখানে আনসারটা আছে। তিনি নীতি নির্ধারণ করেন, তার পরিকল্পনা একবার প্রণয়ন করা হয় এবং দীর্ঘ সময় ব্যবহার করা হয়। এবার এটা কোন ধরনের পরিকল্পনা, আরেকটু বৈশিষ্ট্য দিই। প্রকৃতির ভিত্তিতে এটা কোন ধরনের পরিকল্পনা? প্রকৃতির ভিত্তিতে, প্রকৃতির ভিত্তিতে এটা কোন ধরনের পরিকল্পনা জানাবো, দেখি তোমরা পারবা। এবার দেখি কার আগে উত্তর করতে পারে। সরি স্যার, আমি ক্লাস করে নিয়ে সেজন্য পারি না, কিন্তু আরো আগে পড়েছিলাম, এখন সব পড়া খেয়ে ফেলেছি। পড়াগুলো খেয়ে না ফেলার জন্য আমার ক্লাসটা আবার করবা, দেখবা যে পড়াগুলো আবার পেট থেকে বের হয়ে মনে পড়ে গেছে। ঠিক আছে, সুমাইয়া ফেরদৌস মিম, দেখি এটা আনসার করো। মিস্টার ওয়াই একজন উচ্চস্তরের ব্যবস্থাপক, তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন, তার পরিকল্পনা একবার প্রণীত হয়ে দীর্ঘ সময় ব্যবহার করা হয়। একবার প্রণীত হয়, দীর্ঘ সময় ব্যবহার করা হয়, বারবার ব্যবহার করা হয়। তাহলে এটা প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? এমডি শাহিদুল ইসলাম বলছে রণনৈতিক। শাহিদুল ইসলাম প্রথম লাইনটা পরেই রণনৈতিক বলছো, কিন্তু এখানে মাঝখানে এই লাইনগুলো পড়ো, এই 2 লাইন পড়লে আনসার চলে আসবে। স্থায়ী, আচ্ছা স্থায়ী পরিকল্পনা বলছে আফরিনা বিনতে সেলিম। স্থায়ী পরিকল্পনা, গুড, ভেরি গুড। বাকিরা জানাও। পরিকল্পনাটা একবার প্রণয়ন করা হয়, দীর্ঘ সময় ব্যবহার করা হয়। এই 2টা লাইন দেখে তুমি আইডেন্টিফাই করবা, এই 2টা না। আর আমি তো বলেই দিচ্ছি প্রকৃতির ভিত্তিতে। প্রকৃতির ভিত্তিতে তো রণনৈতিক নাই, প্রকৃতির ভিত্তিতে আছে লক্ষ্য, একাত্মক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, বিশেষ কর্মসূচি, এগুলাই। তাহলে আনসার কি হবে বলো এবার? গুড। উম্মে সিমন স্থায়ী পরিকল্পনা। এমডি বসিত বলছে পরিকল্পনা, স্যার স্থায়ী, হ্যাঁ স্থায়ী, গুড। যে পরিকল্পনাটা একবার প্রণয়ন হবে, বারবার ব্যবহৃত হবে, সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। বুঝছি স্যার, একবার তৈরি করব, বারবার ব্যবহার করব, তাকে বলবে স্থায়ী পরিকল্পনা। আর এখানে বলে দিচ্ছি স্যার প্রকৃতির ভিত্তিতে, গুড, সবাই পারছো। এবার একটা এমসিকিউ জিজ্ঞেস করবো, একটা এমসিকিউ, এটা পারতে হবে সবাইকে। এমসিকিউ হচ্ছে
দেখো, একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা? একটা বিল্ডিং এর জন্য আমি একটা নকশা করছি, একটা বিল্ডিং করার জন্য একটা নকশা করছি, এটা কোন ধরনের পরিকল্পনা? আমি অপশন দিচ্ছি তোমাদের। এটা কি স্থায়ী পরিকল্পনা? অপশন 2, এটা একার্থক পরিকল্পনা। অপশন 3, এটা লক্ষ্য। অপশন 4, এটা হবে গ, এবং অপশন হচ্ছে ঘ। এটা হচ্ছে আমাদের রণনৈতিক পরিকল্পনা। বলো এটা কোন ধরনের পরিকল্পনা? আমি একটা বিল্ডিং এর নকশা করছি, একটা বিল্ডিং তৈরি করার জন্য একটা নকশা করছি, এটাকে স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, লক্ষ্য নাকি রণনৈতিক পরিকল্পনা? দেখি এটা আনসার করো। অ্যালেক্স বাবু বলছে স্থায়ী। ওকে, এমসিকিউর আনসার করো, এমসিকিউ। এই যেটা 1 নাম্বার দিলাম, 1 নাম্বার এমসিকিউটা আনসার করো। একটা বিল্ডিং এর জন্য নকশা করলে সেটা কোন ধরনের পরিকল্পনা? খুব সহজ, খুবই সহজ। স্থায়ী, একার্থক। একার্থক পরিকল্পনা বলছে সোমাইয়া ফেরদৌস মিম, মিমের জন্য একটা হাততালি হয়ে যাক, ভেরি গুড। তারপর বাকিরা করো আনসার, বাকিরা। একটা বিল্ডিং এর জন্য যদি আমি একটা নকশা করি, একার্থক পরিকল্পনা, শাহিদুল ইসলাম, ভেরি গুড। রাইট আনসার হবে একার্থক পরিকল্পনা। কারণ এই বিল্ডিংটা শেষ হয়ে গেলে এই নকশাটার আর কাজ লাগবে না, নতুন বিল্ডিং এর জন্য নতুন নকশা করতে হবে। তার মানে একবার পরিকল্পনা একটা তৈরি করলে সেটা হচ্ছে একার্থক পরিকল্পনা। রাইট আনসার, তোমরা পারছো, গুড। এবার তোমাদের কাজ হচ্ছে স্যার, তোমরা বই খুলে সৃজনশীলে চলে যাবা, সৃজনশীলে গিয়ে নিচ থেকে সবগুলো সলভ করবা। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, খুলনা বোর্ড, যা পাও, বরিশাল বোর্ড, নিজেরা সলভ করে ফেলবা। দেখবা এখান থেকে প্রশ্ন আসে কিনা, সৃজনশীলের গ এবং গ নাম্বার গুলো এখান থেকে প্রশ্ন আসবে। কোন ধরনের পরিকল্পনা, এটা মাস্ট বি, এটা থাকবে এই প্রশ্নটা। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে পড়ালেখা ফেসবুকে পোস্ট করবা, এবং নিজের নোটটা একটু শেয়ার করবা। এই ক্লাসের নোটটা শেয়ার করবা, এটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব। 60 ডেজ এফআরবি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ওইখানে আমি দিয়ে দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া রইল। এবং অবশ্যই কি করবো স্যার, অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক করবা। এই যে আমি হোমওয়ার্ক দিলাম সৃজনশীল সলভ করা, তুমি সলভ করবা, প্রয়োজনে খাতায় লিখে পোস্ট করবা, আমি দেখবো কে কে হোমওয়ার্ক করে। এখানের মধ্যে শাহিদুল ইসলাম, সুমাইয়া ফেরদৌস মিম, উম্মে সিমন, তারপর হচ্ছে আফরিনা বিনতে সেলিম, সবার আমার নাম মনে থাকবে। আমি দেখবো কে কে হোমওয়ার্ক করে সুন্দর করে পোস্ট দিয়েছে। ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। দেখা হচ্ছে পরবর্তী মঙ্গলবারে নতুন একটা অধ্যায় নিয়ে। আমাদের এই অধ্যায়টা বলতে গেলে এখানেই মোটামুটি শেষ। নতুন একটা অধ্যায় নিয়ে, নতুন কিছু নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম সবাইকে।